বিহারের জয় বিহারের সাধারণ মানুষের জয়, গণতন্ত্রের জয়, নীতিশ কুমারের জয়, জনতা দল ইউনাইটেডের জয়, এনডিএর জয়, লোহিয়া জয়প্রকাশের মতবাদের জয়, সমাজবাদের জয়। অত্যন্ত একটা নিরীহ পদ্ধতি, যেটা সাংবিধানিক পদ্ধতি। সেই সাংবিধানিক পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো বা যদি কোনো স্ট্যাচুটরি বডি জলঘোলা করে থাকে তাহলে সেটা অনভিপ্রেত, সেটা সঠিক নয়। মানুষ আতঙ্কিত হয়েছে, কিন্তু আতঙ্কিত হওয়ার সাধারণভাবে কোনো কারণ নেই। কারণ নির্বাচন যা তার তালিকা থাকে, যারা মৃত, যারা চলে গেছে, যাদের 2বার 3বার ভোটে এমপি হয়েছে, তাদের নাম বাদ দেওয়াই প্রথা এবং ইলেকশন কমিশন সঠিকভাবে সেটা করবে। রাজনৈতিক দলগুলো তাদের যারা প্রতিনিধি আছে তারা সহায়তা করবে এবং আমি আশা করব পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত না হয়ে এই এসআইআর সঠিকভাবে সেটা তৈরি হবে। এবং সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে আমরা দেখেছি বিহারে এসআইআরের সময় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ভারতবর্ষের সর্বোচ্চ যে ন্যায়পালিকা তারা তাদের গার্জেনশিপ বজায় রাখে। একটা লং প্রসেস, এত শর্ট টাইমে 2 মাসের ভেতরে কি করে কমপ্লিট হবে বলে আপনারা মনে করছেন যে এই এসআইআর? যদি সঠিক লোক সঠিক সময় সঠিকভাবে কাজ করতে পারে, অনেক দুরূহ কাজও অত্যন্ত কম সময়ে করা যায়, কিন্তু বেঠিক লোক বেঠিক সময়ে কাজ করলে অনেক দিন ধরেও ছোট কাজ সম্পূর্ণ করা যায় না। দেখা যাচ্ছে স্যারের সঙ্গে এনআরসিও একটা যে চালু হয়েছে, এনআরসি ফর্ম ফিল আপ করানো হচ্ছে, এইটা নিয়ে মানুষ কতটা মানুষ আতঙ্কিত আছে, মানুষ আতঙ্কিত আছে, গ্রাউন্ড লেভেলে মানুষ আতঙ্কিত আছে, সবাই আতঙ্কিত আছে। যেখানে রাজ্য সরকার বলছে এসআইআর ফর্ম ফিল আপ করতে, সেখানে দেখা যাচ্ছে যে এনআরসির সঙ্গে সঙ্গে এনআরসি ফর্মও ফিল আপ করানো হচ্ছে। পশ্চিমবাংলার মূল সমস্যা, আজকে বিহারে মূল সমস্যা অনেকেই আলোচনা করেছে, যার মধ্যে পলায়ন, তার মধ্যে বেরোজগারি ইত্যাদি উঠে এসছে। কিন্তু পশ্চিমবাংলার এই আলোচনাগুলো যদি নির্বাচনের আগে না এসে এসআইআর, এনআরসি এবং তার সাথে সাথে যদি হিন্দু মুসলমানেই সীমাবদ্ধ হয়, তাহলে পশ্চিমবাংলার যে ভীষণ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষতি গত কয়েক দশক ধরে হয়ে যাচ্ছে, আগামী দিনে বাংলা তার থেকে নিষ্কৃতি পাবে না। তাই জন্যে পশ্চিমবাংলায় মূল যে সমস্যাগুলো সেই সমস্যা নিয়ে রাজনৈতিক দল বিরোধীদের আলোচনা করা প্রয়োজন আছে। ধর্ম নিয়ে রাজনীতি সব উভয় দলই করে। 2026-এ ভোটের আগে বা ভোটের সময় জনতা দল কি নতুন কিছু আনতে চলেছে মানুষের জন্য? বিহারে এই নির্বাচনের রেজাল্ট যখন বেরোবে, অ্যানালিসিস হবে সঠিকভাবে, আমরা সেটা কিছু জানতে পারছি। বিহারের একটা বিশাল সংখ্যক মুসলিম পপুলেশন জনতা দল ইউনাইটেডকে ভোট দিয়েছে, নীতিশ কুমারকে সমর্থন করে। বিহারে জাতপাত যে জায়গাটা দাঁড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাদবদেরও একটা বিরাট পপুলেশন জনতা দল ইউনাইটেডকে এবং এনডিএকে এবং জেডিইউর জন্য এনডিএ জোটের অন্যান্য প্রার্থীরাও তারা ভোট পেয়েছে। তাই জন্য ব্রড বেস সোশ্যাল স্পেকট্রাম ছাড়া রাজনীতি করতে গেলে যে দশা হয়, সেটা আরজেডি এবং কংগ্রেস জোট বিহারে টের পেয়েছে। পশ্চিমবাংলায় নির্দিষ্টভাবে এখানে ব্রড বেস সোশ্যাল স্পেকট্রাম করতে হবে। এখানে মুসলমানের সংখ্যা পার্সেন্টেজের দিক দিয়ে ভারতবর্ষে যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি। তাই জন্যে এখানে শুধুমাত্র হিন্দু মুসলমান বিরোধীতার কথা বলে যেটা গুজরাট মহারাষ্ট্রে সম্ভব হয়, পার্শিয়ালি উত্তরপ্রদেশে সম্ভব হয়, সেটা বিহারে সম্ভব হয় না, পশ্চিমবাংলায় কল্পনা করা যায় না। পশ্চিমবাংলায় এনডিএ, জনতা দলের নেতৃত্বাধীন এনডিএ, এটা বাস্তব, এটা বাস্তবতা। তেমনি পশ্চিমবাংলায় যদি ব্রড বেস সোশ্যাল স্পেকট্রাম পশ্চিমবাংলার বিরোধী রাজনৈতিক দল করতে ব্যর্থ হয়, তাহলে
পশ্চিমবাংলার যে শাসন ব্যবস্থা চলছে তাকে পরিবর্তন করা সম্ভব হবে না। 2026-এ বিধানসভা দাঁড়িয়ে কি মনে করছেন তাহলে বিহারের পর এবার কি বাংলায় বিজেপি আসার সম্ভাবনা আছে? যদি গণিত শাস্ত্রে বলা হয় তাহলে পশ্চিমবাংলায় গণিত শাস্ত্রে মানে ডেমোক্রেসিতে পলিটিক্স ইজ দ্য গেম অফ নাম্বার, 51 = 100 হয় এবং 49 = 0 হয়। তাই জন্য 51 পৌঁছানোর জন্য বিরোধী রাজনৈতিক দলের যে পদ্ধতি গ্রহণ করার দরকার তারা যদি গ্রহণ করে তাহলে একটা সিরিয়াস চ্যালেঞ্জের জায়গায় গিয়ে পৌঁছবে। আর যদি সেটা গ্রহণ না করে অবাস্তব চিন্তাভাবনার ভিত্তিতে যদি রাজনীতিকে পরিচালিত হয় তাহলে আমি মনে করি না পশ্চিমবাংলায় কোনো ডেন্ট করা সম্ভবপর। আচ্ছা, যাই হোক, প্রশান্ত দেখো অত হাল্লা ছিল, অত হাওয়া ছিল। প্রশান্ত কিশোরকে আমরা অন্যভাবে অনেক কাছ থেকে দেখেছি। 2015 সালে উনি নীতিশ কুমার, লালু প্রসাদ যাদবের যখন জোট হয়েছিল আমাদের, তখন সেই সময় প্রশান্ত কিশোর এসেছিলেন সহায়তা করতে। 2016 সালে তাকে জনতা দল ইউনাইটেডে নেওয়া হলো। আমি একজন তখন কেন্দ্রীয় কমিটির, আমাদের অনেকেই, আমিও সেই সময় প্রশান্ত কিশোরের বিরোধিতা করেছিলাম এবং আমাদের অ্যানালিসিস ছিল উনি একজন রাজনৈতিক দালাল। আমি কথাটা আমি পুনর্বার উচ্চারণ করছি। আমরা রাজনীতিগতভাবে আমাদের রাষ্ট্রীয় কমিটির পক্ষ থেকে আমরা প্রশান্ত কিশোরকে রাজনৈতিক দালাল এবং ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করেছিলাম। নীতিশ কুমার প্রশান্ত কিশোরের প্রতি বেশি স্নেহ সম্পন্ন ছিলেন, ভরসাশীল ছিলেন। নীতিশ কুমারের আগুয়াইতে মানে নীতিশ কুমারের ব্যবস্থাতে 2016 সালে প্রশান্ত কিশোর জনতা দল ইউনাইটেডে তিনি আসতে পেরেছিলেন। প্রশান্ত কিশোরের এই ফলাফল আমাদের কাছে অপ্রত্যাশিত নয় এবং আমরা প্রশান্ত কিশোর যে কথাগুলো বলেছেন অনেকাংশে সেই ইস্যুগুলো ভ্যালিড, কিন্তু যেভাবে রাজনীতির প্রাঙ্গণে কথাগুলো নিয়ে যেতে হয় তা যদি ব্যর্থ হয়, অ্যারোগেন্ট পিপলকে গণতন্ত্রে কোনো স্থান দেয় না। উদ্ধত, দুর্বিনীত যদি কোনো মানুষ রাজনৈতিক পরিসরে থাকেন, গণতান্ত্রিক পরিকাঠামোতে, তাকে মানুষ কিন্তু স্থান দেয় না। এটা আজকে প্রশান্ত কিশোরের ক্ষেত্রে দেখা গেল। ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে। উনিই জিতিয়েছেন মমতা ব্যানার্জিকে, উনিই জিতিয়েছেন নরেন্দ্র মোদীজিকে, উনিই জিতিয়েছেন নীতিশ কুমারকে, উনিই জিতিয়েছেন ইত্যাদি ইত্যাদিকে, সারা ভারত জুড়ে স্টালিনকে ইত্যাদি। এটা যথার্থ নয়। তাহলে তারা কি এতদিন রাজনীতি করেননি? अच्छा सर, डबल सेंचुरी जनता दल यूनाइटेड का उतना एक्टिविटी नहीं देखा जाता है, इसका कारण क्या है, क्या बोलिए आप? देखिए, बिहार में जनता दल यूनाइटेड का ये एनडीए के साथ जो जय है, आज जो लोगों ने भरोसा रखे हैं, आप लोग अगर कहते हैं ईमानदार राजनीतिक लोगों का जरूरत नहीं है, नीतीश जी ईमानदार है, एक राजनीतिक पार्टी का नेता है और एक प्रदेश का मुख्यमंत्री है। अगर लोग कहते हैं जो देश में जात पात धर्म के ऊपर राजनीति होगा, बिहार में जात पात, हिंदू मुसलमान नहीं हो सकता है बिहार में, जात पात के ऊपर नहीं हो सकता है बिहार में। अगर आप कहते हैं शिक्षित आदमी आज राजनीति में नहीं है, उसका जरूरत भी खत्म हो गया है ना। फ्रॉड डिग्री लेके राजनीतिक लोग चलते रहते हैं, दिखाते रहते हैं। नीतीश कुमार शिक्षित राजनीति, पूरा देश भर में ये सब लोग जो भी पार्टी में हो, आज वो लोग ही लीडरशिप में आएंगे और नया भारत गठन होगा।